এই মুহূর্তে যারা বিভিন্ন ধর্মগ্রন্থ, পুঁথি, শাস্ত্র এইসব নিয়ে পড়াশোনা করছেন বা গবেষণা করছেন, তাদেরকে কি ধর্মান্ধ মানুষের রক্তচক্ষুর সামনে পড়তে হচ্ছে? কথাটা কেন বলছি, আজ থেকে ঠিক মাস চারেক আগে ঠিক এমনই একটি গ্রন্থ বা বই প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভীষণভাবে তরজা তৈরি হয়েছিল। কারণ যিনি গবেষণা করে বইটি লিখেছিলেন তাকে নানাভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে। আজকে কথাটা বলছি কারণ আমাদের ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, অথচ এই গণতান্ত্রিক দেশে কি ধীরে ধীরে বাক স্বাধীনতা লোপ পাচ্ছে? যদি তাই না হয় তাহলে গবেষক, লেখক থেকে শুরু করে পাঠক পাঠিকারা কেনই বা নানা ধরনের বাধার সম্মুখীন হবেন? আসুন আমরা এই বিষয়ে জেনে নিই ডক্টর পরিপ্রিয়া কুণ্ডু যে বইটি লিখেছিলেন, আসলে এই বইটিতে তিনি কি উল্লেখ করেছিলেন, কি বলতে চেয়েছিলেন, আর যারা তাকে রক্তচক্ষু দেখিয়েছিল তারাই বা কে? চুরির ব্যাপারটা যেটা হচ্ছে, চুরিটা একটা লৌকিক প্রবাহ যা সৃষ্টির আদিকাল থেকে আজ অবধি আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমাজের যেমন একটা আলোর দিক থাকে, একটা অন্ধকারের দিকও তো থাকে। সমাজে এই চুরির প্রবণতাটা বাড়ে যখন সেই সমাজে শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান, এই সব বেসিক মানুষের যে প্রয়োজন, এই প্রয়োজনগুলো মানুষ মেটাতে পারে না। কিন্তু তাদের তো চার বেলা চার মুঠোর যোগান তো করতে হবে। তখন মানুষ অপরাধীর দিকে পা বাড়ায়। অপরাধী হয়ে সমাজে কেউ জন্মায় না, সমাজ অপরাধীর জন্ম দেয়। এটা হলো বেসিক জায়গা। এবার যে জায়গাটা হচ্ছে চৌর্য শাস্ত্র। কলকাতার পার্ক স্ট্রিটে এশিয়াটিক সোসাইটি, সেখানে একটি ম্যানুস্ক্রিপ্ট আছে যেখানে তালপাতার উপর ভূষকালিতে লেখা। সেই ম্যানুস্ক্রিপ্টটার নাম হচ্ছে সন্মুখ কল্পম। সন্মুখ মানে যার 6টা মুখ এবং 12টা হাত। তিনি কে না, তিনি দেবসেনাপতি কার্তিক। ভালো কথা। এই কার্তিক চোরদের দেবতা। কিভাবে না, সন্মুখ কল্পম শব্দটাকে ব্যাখ্যা করলে হয় সন্মুখের শেখানো, মানে কার্তিকের শেখানো কল্প বা প্রক্রিয়া। সেটা কিসের প্রক্রিয়া না, চুরির প্রক্রিয়া। কিভাবে চুরির সময়, মানে কোন টাইমে চুরি করবে, যখন মানুষ নিদ্রিত থাকবে, গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকবে, কিভাবে চুরি করতে যাবে, কিভাবে শীত কাটবে, জলের মধ্যে, মানে জলের ওপর দিয়ে যাবে, কিন্তু সে এতটাই দক্ষ হবে যেন স্থলের ওপর দিয়ে সে ছুটে যাচ্ছে। বহু ভাষায় তাকে পারঙ্গম হতে হবে, ছদ্মবেশ ধারণে তাকে পারঙ্গম হতে হবে। এই যে টেকনিক্যাল জায়গাগুলো, এটা ওই টেক্সটাই শেখানো হয়েছে। ভালো কথা। যিনি লিখছেন তিনি কে না, তিনি মঙ্গল। এবং তিনি সরাসরি তার নাম প্রকাশ করছেনও না, কারণ চোরেদের একটা জায়গা থাকে আত্মগোপনের জায়গা। তো সেই কারণে, কারণ না হলে তো সবাই জেনে যাবে। তিনি একটা মঙ্গল সূচক চিহ্ন দিচ্ছেন, যেটা দেখে বুঝতে হচ্ছে যেটা আচার্য মঙ্গলের লেখা। এরকম বহু আচার্যের নাম বহু সংস্কৃত শাস্ত্রে আমরা পেয়েছি। শুধু কার্তিক যে চোরদের দেবতা বলে পূজিত হয়েছেন তা নয়। আমরা প্রাণতোষিনী তন্ত্র এবং আমরা মহানির্বাণ তন্ত্রে দেখতে পাই যেখানে গণেশ হচ্ছেন চোরদের দেবতা। সেখানে বলা হচ্ছে চৌর গণেশ। কেন না, জপের সময়, মানে সাধক বা যারা ঈশ্বর বিশ্বাসী তারা তো ইষ্ট নাম জপ করেন, অঙ্গুলি সন্ধি যদি কেউ ছেড়ে দেয়, মানে জপ করতে করতে ঘুমিয়ে পড়লো, অঙ্গুলি সন্ধি ছেড়ে দিল, যতটা জপ করলো জপের ফল চৌর গণেশ হরণ করে নেয়। এবং চোরেদের প্রবোধ উৎপাদনের জন্য, তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদের প্রবুদ্ধ করার জন্য চৌর গণেশের জপ 10 বার কর্তব্য। এই কথাও বলা আছে তন্ত্রে। চৌর গণাধিপ, এই শব্দটা আমরা সেখানে পাচ্ছি। শুধু এটা নয়, এরপরে আসছে যজুর্বেদ। যজুর্বেদ দুটো, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। এই দুটো যজুর্বেদের বহু মন্ত্রই হুবহু এক, কোন জায়গায় কিছুটা পার্থক্য, কিছু কিছু জায়গায় স্বাতন্ত্র্য আছে। এই দুটো যজুর্বেদে আমরা রুদ্রকে চোরদের দেবতা হিসেবে পাচ্ছি। তিনি গাঁট কাটা, তিনি শীত কাটা চোর। শুধু তাই নয়, তিনি পথচারীকে মেরে তার সম্পদ চুরি করেন, তিনি অরণ্য সম্পদ চুরি করেন। এবং মানে সেখানে স্তাবকের স্তব এভাবেই করা হচ্ছে যে রুদ্র, আপনি তো সবকিছু, মানে চোরেদেরও অধিপতি, সবকিছুর অধিপতি, আপনি অরণ্যের অধিপতি, অরণ্য সম্পদের অধিপতি, এবং অরণ্যে যে চোরেরা বাস করে তাদেরও আপনি অধিপতি। আপনি চৌর্য কার্যে এতটা পারঙ্গম, আপনি আমাদের আশীর্বাদ করুন, আপনাকে নমস্কার। স্তাবকের স্তব কি জিনিস, এটা এইসব মন্ত্র না দেখলে বোঝা যাবে না।
তো চুরিটা তো আলটিমেট সাহিত্য আর শাস্ত্র সমাজের দলিল। সমাজে যা ঘটে তাই আমরা সাহিত্য এবং শাস্ত্রে দেখতে পাই। সাহিত্য এবং শাস্ত্রে আমরা তাই দেখি যা সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে, সমাজের প্রতিফলনটা। সুতরাং চুরি আজকেই হচ্ছে কোনোদিন ছিল না এমনটাও নয়, আবার চুরি অতীতে হয়েছে আজকে হবে না এটাও নয়। কিন্তু যাদের উপর দেশের সমাজের শাসন ব্যবস্থা, তাদেরকে আরক্ষ বিভাগ, প্রশাসনিক বিভাগকে খুব সুসংহত হতে হবে নাগরিক সচেতন, যাতে অপরাধমূলক যে কোনো, সেটা চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক, ধর্ষণ হোক, সেগুলো যাতে বন্ধ করা সম্ভব হয়। এবং যদি দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেও সেটা যেন বিক্ষিপ্ত ঘটনা হিসেবেই থাকে, সেটা যেন উত্তরোত্তর বৃদ্ধি না পায়। যদি বৃদ্ধি পায় তখন রাষ্ট্র ব্যবস্থা একটা অরাজকতা তৈরি হয়, ব্যবস্থাটা ভেঙে পড়ে। এবং আমরা তো এটাও জানি, যদি আমরা বঙ্গের যে ডাকাতদের একটা ইতিহাস, ডাকাতদের যেমন ইতিবাচক জায়গা ছিল, নেতিবাচক জায়গার কথা তো সবাই জানি, কিন্তু এরকম একটা ডাকাত শ্রেণী ছিল স্বাধীনতার সময়, যারা কিন্তু ডাকাতি করার সম্পদ, মানে যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের হাতে তুলেও দিতেন। তাদের কিন্তু মানে চোর একটা অন্য ক্লাস, আর ডাকাতদের ক্লাসটা কিন্তু আবার আলাদা। তারা কিন্তু কালীর উপাসনা করতেন, যে কারণে কালীর নাম হয়ে গেছে ডাকাত কালী, নিশিকালী, মহাকালী, উন্মত্ত কালী। এইভাবেই তো তারা দেখেছেন বা তার উপাসনা করেছেন। তো এগুলো সবটাই মানুষের বিশ্বাস। সমাজে যদি চোর থাকে, চোর কি নিরীশ্বরবাদী হবে? সে তো পুজো করবে কাউকে না কাউকে, যাকে বিশ্বাস করে, যে তার কাছে সবচেয়ে শক্তিশালী বা তার অভয় দাতা বা দাত্রী হতে পারে, এরকম দেবদেবীকে তো সে তার বিশ্বাসের জায়গা থেকে ডাকবে। তো এটা তাদের বিশ্বাসের উপর মানে তৈরি হওয়া কিছু টেক্সট, যা অতীতকালেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। যেমন এই করোনার সময় আমরা শুনলাম করোনা দেবী তৈরি হচ্ছে, ওলা ওঠা থেকে ওলাই চণ্ডী, আমাদের বসন্ত রোগ থেকে মা শীতলার উপাসনা। তো এই যে জায়গাগুলো, মানুষ যখন বিপদে পড়েছে কাউকে একটা আঁকড়ে ধরেছে, এটা তাদের বিশ্বাসের উপর তৈরি হওয়া আধারিত একটা টেক্সট, মানে একাধিক টেক্সট, সৃষ্টি বৈদিক সাহিত্য থেকে বর্তমান সময়। এবং আমরা যদি মৃচ্ছকটিকম দেখি সূত্রকে, সেখানে চুরির বিশাল বর্ণনা রয়েছে, এবং সেই চুরির বর্ণনাতে আমরা দেখতে পাচ্ছি কাচর কার্তিককে প্রণাম করে চুরির কাজ করতে যাচ্ছে। শুধু সেটা নয়, দশকুমার চরিতে অপহার বর্মা শব্দটা এসেছে, যিনি অপহরণ করেন তিনিও, মানে অপহরতি ইয়স, অপহার যিনি করছেন তিনি কে না, তিনি অপহার বর্মা। বর্মাটা তো তার সঙ্গে যুক্ত হয়েছে, তিনি অপহার। আচ্ছা, এই যে অপহার বর্মা চরিত্রটি, এও কিন্তু চুরি করতো সমাজের যাদের হাতে প্রচুর পয়সা আছে, অর্থ আছে, তাদের কাছ থেকে সম্পদ, এবং সমাজের যারা একদম নিপীড়িত, লাঞ্ছিত, অবদলিত, যাদের হাতে কোনো টাকা পয়সা নেই, তাদের হাতে সেই টাকাটা বিলিয়ে দিত, সেই অর্থটা বিলিয়ে দিত। তো সুতরাং এই চুরি ব্যাপারটার মধ্যে সৃষ্টির আদিকাল থেকে আজ অবধি চলে আসা কিছুটা অভাবে, কিছুটা স্বভাবে, এবং কিছুটা মানে এসবের দ্বারা মানুষ সমাজের কাজও কোনো কোনো ক্ষেত্রে করেছে। কিন্তু এইখানেই প্রশ্ন হলো যে বর্তমান যুগে আপনার যে এত গবেষণা, এত কিছু, সেইখানে গিয়ে হঠাৎ বাধাপ্রাপ্ত হলেন কি করে? মানে আপনার বইটার নাম উল্লেখ করে যে কে বা কারা হঠাৎ করে এখন এই, মানে আমরা যেখানে অত্যন্ত আধুনিক যদি বলি তথ্য প্রযুক্তির যুগে, হঠাৎ করে এইখানটা বাধা পেলেন কি করে? এটা একটা খুব মজার গল্প, আমি মজার গল্পই কথাটা বলছি। এই যে বইটা, এটা হচ্ছে জীবশ্রাদ্ধ, ঠিক আছে? এই বইটার আনুষ্ঠানিক মানে প্রকাশ ছিল 2রা জানুয়ারিতে আর কি। তো সেখানে সেই অনুষ্ঠানে আসেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো সেই যে অনুষ্ঠানটা হয় এখানে, মানে মানুষ জীবদ্দশায় নিজের শ্রাদ্ধ নিজে কিভাবে করবে এই বিষয়টা এখানে বলা আছে। এবার শাস্ত্রীয় প্রমাণগুলোও রাখা আছে। যারা শাস্ত্রকে এক একজন এক একভাবে দেখেন, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, আত্মবৎ সর্বভূতেষু যা পশ্যতি স পশ্যতি। তো প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি তো আলাদা। শাস্ত্রকারেরা যেটা বলেছেন, যারা যেভাবে বিশ্বাস করেন, আমার কারোর বিশ্বাসকে আঘাত করার কোনো অধিকার কিন্তু নেই, আমি করতে পারি না। যিনি ঈশ্বর বিশ্বাস করেন তাকেও আমি আঘাত করতে পারি না, যিনি নিরীশ্বরবাদী তাকেও আমি আঘাত করতে পারি না, যিনি সাকার ঈশ্বরে বিশ্বাস করেন তাকেও আমি আঘাত করতে পারি না, যিনি নিরাকার ব্রহ্মে বিশ্বাস করেন তাকেও আমি আঘাত করতে পারি না। আঘাত করার কোনো অধিকার আমাদের কারণ নেই। তো সেই জায়গা থেকে শাস্ত্রের যে জায়গাগুলো, স্মৃতিশাস্ত্র ইত্যাদি নানা টেক্সট থেকে উঠে আসা, পুরাণ সাহিত্য এগুলো থেকে উঠে আসা, বৈষ্ণব দর্শনে কিভাবে মানে এইসব শ্রাদ্ধ রিলেটেড যে রিচুয়ালিস্টিক জায়গা, সেগুলো কিরকম, সেগুলোকে তুলে ধরা
হয়েছিল, এবং আমি যেহেতু একটা মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলাম, তো সেইটা মানে সেটা গণদর্পণেই করেছিলাম, সেই প্লেট এবং সেটার যে তার কিছু লিগালে কেন করলাম, কেন শাস্ত্র পড়ে আমি এদিকে কেন এলাম। প্রত্যেকের তো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, নিজের মত প্রকাশের স্বাধীনতা স্বাধীন দেশের প্রত্যেকটি নাগরিকের আছে। কোনো মতকে এখানে আঘাত করা হয়নি, যা ট্র্যাডিশনাল মত সেগুলো উল্লেখ করে সব জায়গা পড়ে আমি কি সিদ্ধান্ত এসেছি সেটাই বইতে রাখা আছে। এই বইটারই ওপেনিং ছিল 2রা জানুয়ারি। এবার যেটা মজার ব্যাপার হলো, সেই দিন বিকাশ দা আসবেন, এটা আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন যিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেটা জানতেন, কারণ উনি সেদিন, অভিজিৎ দাই সেদিন অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে আসার কথা। আমার সঙ্গে অভিজিৎ দার সম্পর্ক অত্যন্ত হার্দিক এবং অত্যন্ত সুসম্পর্ক একটা সময়। মানে কালী পুজোর দিন আমি ওনাকে ফোন করে বলছি আজকে কিন্তু ডাকাতদের দিন, উনি খুব হাসছেন। কার্তিক পুজোর আগের দিন উনি আমাকে বাড়িতে নিমন্ত্রণ করলেন, আকণ্ঠ ওনার বাড়িতে আমি ভোজন করলাম, আমি নিরামিষ খাই বলে সেরকম ব্যবস্থা উনি করলেন, এবং মানে আমার পেছন খাবার নিয়ে দৌড়ানোর মতো অবস্থা, এটা খেতে হবে, এবং ওই রকম একটা অনুশাসন, ধমকানি চমকানি। তো এইরকম যে জায়গাটা, আমি তখন বললাম যে আমি যখন মানে আমি রাত হয়ে যাচ্ছে, রাত্রি 10টা যখন বেরোচ্ছি, উনি গাড়ি করে আমাকে পৌঁছে দেওয়ার মানে যিনি আছেন তাকে বললেন। তা আমি বললাম আমি এই রাস্তা দিয়ে প্রায় যাই, আমার জন্য এত কিছু করতে হবে না, আমাকে যেন অটোতে তুলে দেওয়া। আমি বললাম সেটাও করতে হবে না, আমি একা চলে যাবো, চোরে আমায় চুরি করবে না, আর করতে এলে আমি বলবো আমি অভিজিৎ গাঙ্গুলির বাড়ি থেকে বেরিয়েছি, খবরদার আমাকে ছুঁয়ো না। খুব হাসছেন। তারপর বলছেন আপনি চোরেদের নিয়ে কাজ করেছেন, চোরেরা আপনাকে ধরে নিয়ে যাবে, কালকে কার্তিক পুজো, কালকে আর ছাড়বে না, পরশু দিন ছাড়বে। তা এইরকম, এবং বাড়িতে পৌঁছে যেন আমি তাকে ফোন করে জানাই, এরকম একটা স্নেহের জায়গা, চুরি নিয়ে কাজ। এবং বিকাশ দা আসবেন শুনে আমাকে অভিজিৎ দা প্রথম যেটা বললেন যে উনি তার প্রথম সিনিয়র, এবং বিকাশ দাকে দেখলে ওনার এখনো পা কাঁপে। এটা কিন্তু রাজনীতির আঙিনায় আমি একটা কথাও বলছি না, ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং আমি একজন গবেষক, এই যে একটা ব্যক্তিগত সুমধুর একটা সারস্বত পরিবার, যে পরিবারের একজন সদস্য বিকাশ রঞ্জন, একজন সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর একজন সদস্য আমি, সেই সুন্দর সম্পর্কটা কোথাও যেন কোনো একটা বিরুদ্ধ স্রোত, হঠাৎ করে নিরীশ্বরবাদ, সেকুলারিজম, গোড়া হিন্দুত্ববাদ কোথাও যেন এসে বিষয়টাকে একটা উল্টো স্রোতে বিষয়টা বইতে শুরু করলো, একটা ধাক্কা খেলো। এবং যখন শুভেন্দুবাবু তার এক্স হ্যান্ডেলে কিছু পোস্ট করলেন, এবার মিডিয়ার যেটা হয় সেটাকে কভার করা স্বাভাবিক, এটা তো একটা সাবজেক্ট, মিডিয়ার একটা সাবজেক্ট, তারা তো সেটা করবেনই। সমস্যাটা যে জায়গাটাই হলো সেটা হচ্ছে এরপর যখন আমি অভিজিৎ বাবুকে কথা বলতে যাই, সেই চেনা মানুষটি যিনি প্রভূত স্নেহ করতেন চৌর গবেষিকা পরিপ্রিয়াকে, সেই অভিজিৎ গাঙ্গুলির একটা পরিবর্তন। এবং শুধু পরিবর্তনটা আমার কাছে খুব মানে একটু অবাকই লেগেছে। গবেষণার ক্ষেত্রে উনি ভীষণ পড়াশোনা ভালোবাসা একজন মানুষ, আমি যতটুকু ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চিনি, সেই মানুষটা মানে কাকতালীয়, কাকলুকীয়, কাকবন্ধাই, কাক শব্দযোগে যে একাধিক শব্দ তৈরি হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে অর্থের যে তারতম্য, অর্থের সাদৃশ্য, বৈসাদৃশ্য কিভাবে তারতম্য, সেগুলো নিয়ে উনি আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরেছেন। মানে এরকম ব্যাপার। কার্তিক যেহেতু চোরদের দেবতা, কার্তিকের জন্ম বৃত্তান্ত নিয়ে যে কুমার সম্ভবম, সেটা তো কালিদাসের একটা মানে অপরিণত বয়সের লেখা, এরকম কথাও কেউ বলে থাকেন, কারণ আদি পিতা আদি মাতাকে নিয়ে আদি রসাত্মক একটি রচনা হয়েছে বেশ কিছুটা অংশে। তো কেন বলা হয়েছে, কি বলা হয়েছে, কোন শ্লোক কিভাবে ইন্টারপ্রিটেড হয়েছে, এইভাবে আলোচনা, মানে এতটা মানে সন্ধ্যে 5:30 থেকে 10টা অব্দি তো এমনি আলোচনা চলতে পারে না, এইভাবেই বিষয়টা চলেছে। এখানে একটা কথা বলা খুব জরুরি, যখন পরে আমি যোগাযোগ করলাম, মেথড গবেষণার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো থাকে, কোশ্চেনারি মেথড, ফিল্ড স্টাডি মেথড, ইন্টারভিউ মেথড, অ্যানালিটিক্যাল মেথড, একাধিক মেথড থাকে। যেমন আমি যদি দেখাই কটা বই দেখাচ্ছে, এই কারণে কথাগুলো উঠলো, নবায়নম বলে একটি বই আছে, তো সেখানে অনেকে লেখা দিয়েছেন, মিরাতুন নাহার, সংঘমিতা মমতাজ, পবিত্র সরকার, জয়ন্ত ঘোষাল, রাজা রামমোহন রায়ের শাখা বংশধর যারা, কারণ প্রসঙ্গ ছিল রাজা রামমোহন রায়। তো এখানে যখন এই বইটাতে তো লেখাই আছে এডিটর হিসেবে পরিপ্রিয়া করুন, কারণ আমার নিজের কোনো কাজ নেই, একটা বিবিধ প্রসঙ্গ আছে, সেখানকার বিষয় চুরিবিদ্যা মহাবিদ্যা, যার সঙ্গে রামমোহনের কোনো সম্পর্ক নেই। আরেকজন আমাদের ছাত্র লিখেছিল গারোয়ান ধর্মঘট, গরুর গাড়ি যদি সমাজে চলে তাহলে গারোয়ান ধর্মঘটই হবে, তাহলে তার ট্যাক্সি ধর্মঘট, বাস ধর্মঘট হবে না, গারোয়ান ধর্মঘট। বেশ ইন্টারেস্টিং। তা এই বিষয় বিবিধ প্রসঙ্গে ছিল বইটাতে, 3টে নবায়নে 3টে করে সেকশন থাকে, আর একটা থাকে বুক রিভিউ। তা এখানে তো এডিটর বলে লেখা আছে, এখানে আমার কাজটা কি, শুধু যারা লেখা দিচ্ছেন এডিট করা ছাড়া কোনো কাজ নেই। এবার আসছে এই বইটায় গায়ত্রী ব্যাখ্যা বিবৃতি, গায়ত্রী ঋগ্বেদের একটি মন্ত্র।
যেটা মানে ঋগ্বেদ থেকে নিয়ে মহর্ষি বেদব্যাস অগ্নিপুরাণে গায়ত্রীর ব্যাখ্যা করলেন 17টি শ্লোকে। এই 17টা শ্লোককে কেন্দ্র করে শ্রী জীব গোস্বামী প্রভুপাদ একটা বিবৃতি তৈরি করলেন বা একটা ভাষ্য বা টিকা তৈরি করলেন, সোজা ভাষায় বলতে গেলে সেটাই হচ্ছে গায়ত্রী ব্যাখ্যা বিবৃতি। এটা নিয়ে বহু আলোচনা আমাদের অনলাইন দেওয়া আছে। পুরীদাস গোস্বামী এই যে কাজটা জীব গোস্বামী করেছিলেন সেটা এডিট করেছেন পুরীদাস গোস্বামী, যার জন্য এখানে কিন্তু আমি সম্পাদনা বা সম্পাদকের কোনো কথাই লিখলাম না, লিখলাম তত্ত্বাবধায়িকা। তত্ত্বাবধায়িকার ইংলিশ দ্বারায় সুপারভাইজার। মানে আমার কাজ ছিল কিছুটা নেট থেকে, পুরীদাস গোস্বামী যেহেতু অলরেডি ম্যানুস্ক্রিপ্ট এবং হরিদাস দাসের বই থেকে এডিট অলরেডি করে রেখেছেন, সেই স্ক্রিপ্ট মানে অলরেডি সেই কাজটা ওনার রেডি, মানে সবই মার্কেটে রেডি আছে, শুধু অনুবাদটা করা ছিল না। বাংলা আর ইংলিশ মানে 17টা প্যারাগ্রাফের বাংলা আর ইংলিশ অনুবাদ ছাড়া এই বইটাতে আমার আর কিছু করণীয় নেই। বাকি কাজটা হচ্ছে কালেকশন, সেটা কোথাও নেট থেকে, কোথাও যে বইগুলো এখন মার্কেটে পাওয়া যায় না সেটার থেকে। সেই কারণে তত্ত্বাবধায়িকা কথাটা লেখা আছে এখানে, কিন্তু আমি লেখক হিসাবে লেখা নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বইটি ষণ্মুখকল্পম, যাকে নিয়ে এত আলোচনা, মানে চৌর্যপুঁথি, এই যে বইটা ষণ্মুখকল্পম, এখানে কিন্তু শুধু পুরীপ্রিয়া নামটাই দেওয়া আছে, কারণ এই কাজটা সম্পূর্ণই আমার। এখানে কোথা থেকেও কিছু কিন্তু নেওয়া হয়নি। মানে একটা থাকে এডিটিং কাজ, একটা থাকে এডিটরের যে কাজ সেটাও হয়ে আছে, কিন্তু তৎসত্ত্বেও কিছু কিছু কাজ বাকি আছে ওভারঅল একটা দুমলাটে করার দরকার, সেক্ষেত্রে সুপারভিশন ছাড়া আর কোনো জায়গা থাকে না। আর এই বইটার ক্ষেত্রে এখানে কিন্তু তার কোনো অবকাশই নেই, এই কারণে কারণ এটা সব কাজটাই আমার, মূল পুঁথি এডিট করা থেকে তার ইংলিশ অনুবাদ থেকে। এবং এই বইটা, এটা আত্মপ্রশংসা করা নয়, কিন্তু এই বইটা ইউনিভার্সিটি অফ শিকাগো, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তাদের ডিজিটাল ক্যাটালগেও ছেড়ে দিয়েছে। কারণ এই বইটার বয়স অনেক দিন হয়ে গেছে। এই বইটা পাবলিশ হয়েছে আপনার 2014 সালে, আমি যদি না সরি 2015 সালে, ফার্স্ট এডিশন 2015। আর এই বাংলা যেটা ভার্সন, যেটার ওপর এটা করা হয়, বাংলাটা বেরিয়েছিল 1421 বঙ্গাব্দ। তার মানে ওই 2014-15 দিকেই পরপর দুটো ভার্সন, মানে বাংলা এবং ইংলিশ। এবং মজার যেটা, এটা হচ্ছে সেই ম্যানুস্ক্রিপ্ট, তালপাতার উপর ভূষবালিতে লেখা, এবং লিপিটা নেওয়ারি, নেপালের নেওয়ার অঞ্চলের লিপি, নেপালি লিপি কিন্তু নয়। নেওয়ার বলে নেপালের একটা অঞ্চল আছে, সেই আঞ্চলিক লিপিটা হচ্ছে নেওয়ারি, সেই নেওয়ারি লিপিতে লেখা। এবং এখানে এই বইটায় কাজ করতে গিয়ে আমি দুটো বই দেখেছিলাম, যেটা আমাদের এশিয়াটিক সোসাইটির ডেসক্রিপটিভ ক্যাটালগ, মানে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর করা, আর হচ্ছে এই বাংলা বই। সুতরাং এই দুটো বই তো আমার ওপর, মানে আমার নিজের কাজের ওপর করা, যার জন্য এখানে মানে এডিটর বা সুপারভাইজার এগুলো লেখার কোনো দরকার নেই, এটা সম্পূর্ণই আমার নিজের কাজ। এবার অভিজিৎ বাবুর এমনই একটা মানে পরিস্থিতি, উনি রেফারেন্স, তারপরে এডিটিং মেথড কি, সুপারভিশনে কাজ কি, এবং রাইটার হিসাবে কাজ কি, পাঠ্য বই, গবেষণা গ্রন্থ সবকিছু উনি ঘেটে ফেলে, মানে একটা ঠিক কণ্ঠরোধ বলবো না, বাচ্চাদের অনেক সময় হয় না যে বড়রাই কিছু একটা বড়দের দিক দিয়ে, রাজার দিক দিয়ে হরিণ পালিয়েছে, তখন বাচ্চাদের একটু গোপনে দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা, যে যাতে ভয় পেয়ে সে চুপ করে যায়। তো যতই হোক আমি মানে এরকম মজাও করতাম ওনার সঙ্গে। আমার মনে আছে উনি ভোটে দাঁড়ানোর সময় বলেছিলেন আমার বয়স 26, আর আমি ওনাকে মজা করে বলতাম আপনার চেয়ে আমি 26 বছরের ছোট, খবরদার বকবেন না, তাহলে আমি ভ্যাভ্যা করে কাঁদবো। উনি খুব হাসতেন, ভীষণ মজা করতেন, মানে ব্যক্তি মানুষটা কিন্তু খুব মজার মানুষ, যতক্ষণ না রাজনীতির শব্দটা ঢুকছে। আমার এটা বলতে আজকে খুবই খারাপ লাগছে, কারণ আমি রাজনীতির মানুষ কোনোদিন ছিলাম না, আজও নই, ছাত্র রাজনীতিও কোনোদিন করেছি কেউ বলতে পারবে না। কিন্তু এইরকম একটা কাজ, যেটা কিনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি কাজ, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা তো কারণ মুখ দেখে কেউ লবে না, লইতে গেলে তো তার মেধার উৎকর্ষের দরকার। সেই কাজ নিয়ে প্রশ্ন তোলাটাও এক ধরনের দেশদ্রোহিতা, আমি সেটাই মনে করি। তো এই ধরনের মানে কি বলবো, এটা একদম মানে বালুখিল্যবৎ নিচতা। তো এই নিচতাগুলোকে না জাস্ট নেওয়া যায় না। কিন্তু কালকে অভিজিৎ বাবুর কিছু, যদিও রাজনৈতিক প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটটা আমার নয়ও, আমি জানিও না, কিন্তু একটা জিনিস আমি না বলে পারছি না, উনি একটা কথা বলেছেন নামাবলী। বিচারপতির চেয়ারটাকে আমি আজও সম্মান করি, তো তার দেখা, তার অন্তর্দৃষ্টি তো রয়েছে। নামাবলী শব্দটার মানে ক্ষেত্রটা কিন্তু অনেক ব্যাপৃত, কারণ হয়তো একটা ইস্যুকে কেন্দ্র করে উনি নামাবলী শব্দটা বললেন, কিন্তু এটাকে যে উনি কতটা এরিয়াকে ইঙ্গিত করলেন, কারণ অনেক সময় মানুষের অবস্থাটা হয় ভস্মাচ্ছাদিত বহ্নির ন্যায়। এই ভস্মাচ্ছাদিত বহ্নিটা কিন্তু অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো, মৃত আগ্নেয়গিরির মতো নয়, তা সেখান থেকে কিন্তু যে কোনো মুহূর্তেই অগ্নুদ্গীরণ ঘটতে পারে। তো এই যে জায়গাটা, মানে যে পরিস্থিতির বশবর্তী হয়ে ওনাকে এই কাজটা করতে হোক না কেন,
ব্যক্তিগত সম্পর্ক কত মানে রাজনীতি যদি ঢুকে পড়ে, সুন্দর সম্পর্কটাও কতটা কদর্য হয়ে যেতে পারে, কতটা তলানিতে যেতে পারে। ওনার বন্ধু আরএসএস এর বন্ধুরা পর্যন্ত এই চৌর্য সমীক্ষা দেখে খুব আপ্লুত হয়েছিলেন, তাদের কথা উনি আমাকে নিজে জানিয়েছিলেন। আমি সেই নামগুলো এখানে বলছি না। শুধু তাই নয়, আজকে সকালবেলা অযোধ্যা থেকে আরএসএস এর একজন একদম মানে সংস্কৃত মানে শিক্ষা দেওয়ার কাজেই তারা নিজেদের, এটা সংস্কৃত সেবী বলে তারা নিজেদের পরিচয় দেন, তারা প্রায়শই আমাকে লিখে পাঠান নমস্তে দেবীজি রাম রাম। তো তাদের কারোর কোনো সমস্যা হচ্ছে না এই বই নিয়ে। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আরো একটা কথা এই প্রেক্ষিতেই জানাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকার আমাদের প্রতিষ্ঠানকে এই জাতীয় কাজের জন্য স্পন্সর করেন। এখানে যে বইটি দেখতে পাচ্ছেন রন্ধন শাস্ত্র, এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট স্পন্সরশিপ, মানে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওদের স্পন্সরশিপে এই বইটা হয়। এই বইটি কিন্তু ন্যাশনাল লাইব্রেরি তাদের যে মানে নিজস্ব যে সোশ্যাল মিডিয়া যেখানে আছে সেখানে পুরো ভিডিওগ্রাফি করে এই বইটা দিয়েছে, খুব বাছাই বই ছাড়া দেয় না। এবং সেটা সেন্ট্রাল মিনিস্ট্রিতে মিনিস্টারকে ওরা ট্যাগ করেছে। মানে আলটিমেট সারস্বত সাধনায় কিন্তু রাজ্য, দেশ, বিদেশ কারোর মধ্যে কোনো বিভাজনের জায়গা নেই। এই বিভাজনের নীতিটাই অত্যন্ত খারাপ। এখানে মানে বিদ্বেষ পোষণ করা, কোনো রকম বিরুদ্ধ আচরণ বা মন্তব্য করার কোনো রকম জায়গা নেই। এবং আরেকটা আনন্দের কথা, সেটা হচ্ছে এই যাবতীয় কাদা ছোড়াছুড়ি, রাজনৈতিক রং নিয়ে নানা রকম ঘটনার পরও গত সপ্তাহে সম্ভবত 7ই মার্চ আমাদের ভারতবর্ষের যিনি এডুকেশনের প্রতিমন্ত্রী রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, ওনাকে আমি মিট করি এবং উনি আমাকে অ্যাসিওর করেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টেরও যদি কোনো প্রজেক্ট মানে স্কিম থেকে থাকে তারা এই প্রতিষ্ঠানের সাথে কাজ করার চেষ্টা করবে। সামনের মাসের মাঝামাঝিতে তিনি আমাকে জানাবেন। এবং আমার মনে হয় যদি কোনো রাজনৈতিক দিক থেকেও কেউ যদি না বুঝেও ভুল মন্তব্য করে থাকেন, কিছুটা মানুষ জ্ঞাতসারে করে, কিছুটা অজ্ঞাতসারে, সেই ভুল বোঝাবুঝির নিষ্পত্তির জায়গা সবসময় আছে। আমার মনে হয় তারা সেটা নিশ্চয়ই উপলব্ধি করবে এবং কোনো একটা জায়গায় গিয়ে, কারণ স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, বিদ্যার মধ্যে না রাজনীতির কোনো জায়গা হয় না। রাজনীতি একটা অন্য জায়গা আর বিদ্যানীতি আলাদা জায়গা, যেখানে স্থান, কাল, পাত্র কোনো কিছু সীমারেখায় কাজ করে না। আর যিনি বইটি প্রকাশ করেছিলেন, হ্যাঁ, কলকাতার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যই বা কি বলছেন, আসুন আমরা শুনে নিই। ত্রিপুরিয়া যেটা গবেষণা করেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তিনি চৌর্য বৃত্তি নিয়ে, চৌর্য সমীক্ষা, তিনি বিভিন্ন পুঁথি ঘেটে লেখাপড়া করে পরিশ্রম করে বার করেছেন। এখন এতে যারা চৌর্য বৃত্তির সঙ্গে যুক্ত তাদের তো কষ্ট হবেই, অসুবিধেও হবে। তো অবশ্য যারা অনেক দুরন্ত চৌর্য বৃত্তিতে আছেন তারা বলতে আমাদের শাস্ত্রের সম্মতি আছে, অতএব আমরা এই যে পুজো আর্চা করি এই জন্যই করি যে আমরা চুরি জামানি করতে পারবো, আমাদের চুরির দেবতা আছে, সেটা তাদের দিক। কিন্তু তারা ভয় পাচ্ছেন যখন এইটা নিয়ে কেউ আসল জায়গায় আঘাত করে, যে দেবতা মানেই সব কিছুর ঊর্ধ্বে, তা নয়, এবং দেবতা পূজা করা মানে যে একেবারে পুণ্য প্রাপ্তির রাস্তা খোলা তা নয়, এটার পেছনে একটা অন্যরকম ব্যবসায়িক মনোবৃত্তি কাজ করে। এটা যখন আমি বলে ফেলি তখন অনেক লোকের গায়ে লাগে স্বভাবতই, সেটা ঠিক। এবং তখনই তারা চেষ্টা করবেন যে এই স্বাধীন চিন্তা ভাবনা কণ্ঠকে দমিয়ে দাও। দেখলেন না উত্তরবঙ্গে একজন রাজবংশী ভাওয়াইয়া গাইয়ে চমৎকার একটা গান গেয়েছেন। এখন সেই গানে তিনি সামাজিক সত্য তথ্য তুলে ধরেছেন, অতএব তাকে পুলিশ ডেকে ধমকাচ্ছে। এই যতক্ষণ না আমরা গিয়ে সুদূর থেকে হস্তক্ষেপ করলাম ততক্ষণ তো ধমক চলবেই। অতএব পুলিশ প্রশাসনকে এই রাজ্য সরকার ব্যবহার করছেন মানুষের স্বাভাবিক জীবনযাপন, সত্যভাবে জীবনযাপনে বাধা সৃষ্টির জন্য।